সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কিছুক্ষণ পর মুখোমুখি হবে বাংলাদেশ ও উইন্ডিজ। চাপে অধিনায়ক মিরাজ। স্বাগতিক একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের 2 সপ্তাহ বাকি থাকলেও নতুন অধিনায়ক ইস্যুতে দ্বিধা দ্বন্দ্বে বিসিবি। এখনো চূড়ান্ত হয়নি নাম। এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে কুয়েত পৌঁছে বসুন্ধরা কিংসের অনুশীলন। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তপু ফাহিমরা। গ্রুপ পর্বে সব ম্যাচ জয়ের লক্ষ্য কোচের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। 2 বছর পর ঘরের মাঠে সিরিজ হার এড়ানোর পরীক্ষা মেহেদী হাসান মিরাজদের সামনে। ডু অর ডাই ম্যাচে চিন্তার কারণ অধিনায়ক নিজেই। মাঠে পারফরমেন্স নেই, ড্রেসিং রুমেও নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জন মিরাজকে ঘিরে। তৃতীয় ম্যাচে পরিবর্তন আসতে পারে টাইগার ব্যাটিং লাইন আপে। মিরপুরে ম্যাচ শুরু বেলা 1:30টায়। দেশের হয়ে সবচেয়ে বাজে ক্যাপ্টেন্সির রেকর্ডে বেশ ভালোভাবেই এগিয়ে আছেন মিরাজ। খালেদ মাসুদ পাইলট পরবর্তী সময়ে অধিনায়ক হিসেবে জয়ের হার এত কম নেই অন্য কারো। মাঠে তার একের পর এক শিশুতোষ ভুলে ভুগছে বাংলাদেশও। গুঞ্জন আছে ড্রেসিং রুমেও নেতৃত্ব হারিয়েছেন এই অলরাউন্ডার। নিজের পারফরমেন্স সব মিলিয়ে আরও কোণঠাসা করে ফেলছে বাংলাদেশ অধিনায়ককে। উইন্ডিজ সিরিজ জয়ে দুঃসময় একটু হলেও কমবে মিরাজের, তবে কাজটা কঠিন। ভয়ঙ্কর স্পিন বান্ধব পিচেও জিততে পারছে না টিম বাংলাদেশ। তাতে 19 মাসের অপেক্ষা দীর্ঘায়িত হলো আরও। পছন্দের ফরম্যাটে একটা সিরিজ জয়ের আক্ষেপ মেটাতে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের সামনে। 2 ম্যাচের মাঝে একদিন বিশ্রামে কাটিয়েছে দল। টি-20 ক্রিকেটাররা করেছেন ব্যক্তিগত অনুশীলন। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং ইউনিটে শক্তি বাড়াতে তানজিদ তামিমকে ফেরানো হতে পারে একাদশে। মিডল অর্ডারে অপশন জাকির আলী আর শামীম পাটোয়ারি। যদিও ব্যাট হাতে ধারাবাহিক নন কেউ। ওপেনিংয়ে সাইফকে বসালে ষষ্ঠ বোলিং অপশনের ভাবনাটাও থাকবে অধিনায়কের। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো ক্যারিবিয়ানদের মূল শক্তি আখিল হোসেন। টপ অর্ডারে বদল আনতে একমাত্র বিকল্প আমির জাঙ্গু। তবে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম সফররতদের। বরং মিরপুরের ওই মন্থর উইকেটে শেষ ম্যাচেও কৌশলটা একই রাখতে চাইবেন সেই হোপের দল। প্রথম 2 ম্যাচের মতো শেষ ম্যাচেও উইকেট হবে ধীরগতির। স্পিনাররা দাপট দেখাবে, তবে টাইগারদের চিন্তার কারণ মিরাজ আর তানভীর। টার্নিং উইকেটেও দুজনের ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে দলকে। পরিচিত হোম অফ ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জটা এ দুজনেরও। গত বছরের মার্চের পরে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। অপেক্ষা বাড়ছে, কঠিন হচ্ছে 2027 বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণটাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ঠিক 2 সপ্তাহ পর টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব কে দেবেন সেটা এখনো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। এরপর 4 মাস পার হলেও ক্রিকেট অপারেশনস খুঁজে পায়নি নতুন অধিনায়ক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ আগামী মাসে। সে সিরিজের জন্য গেল 7 অক্টোবর স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা, যেখানে আছে 5 নতুন মুখ। বিপরীতে বাংলাদেশ দল আপাতত ব্যস্ত উইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে। শুধু টেস্ট দলের বিবেচনায় যারা আছেন তারা এনসিএলে অন্তত 2 রাউন্ড খেলে নিজেদের প্রস্তুত করতে পারবেন। কিন্তু বড় প্রশ্ন, আসন্ন টেস্ট সিরিজে দলের নেতৃত্ব দেবেন কে? গেল জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে হঠাৎ করেই পরিবর্তন আনা হয় ওয়ানডে নেতৃত্বে। শান্তকে সরিয়ে দিয়ে দায়িত্ব দেওয়া হয় মেহেদী মিরাজকে। যে সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তর সঙ্গে আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করেনি বিসিবির ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট। কিছুটা ক্ষোভ থেকেই সেই সিরিজের পর দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন শান্ত। দেশ থেকে লঙ্কায় উড়ে গিয়ে শান্তর সঙ্গে কথা বলেন ক্রিকঅপস প্রধান, তাতেও কোনো লাভ হয়নি।
বাংলাদেশ টেস্ট ক্যাপ্টেনের চেয়ারটা সেই তখন থেকে এখন পর্যন্ত খালি। মাঝে পার হয়েছে 4 মাস। টানা খেলার মধ্যে ছিল দল। ক্রিকেট বোর্ডের হর্তাকর্তারা ব্যস্ত ছিলেন নির্বাচনের নানা সমীকরণ মেলানোতে। এতেই নতুন টেস্ট অধিনায়ক নির্বাচন করার কথা যেন ভুলেই গেছে ক্রিকেট অপারেশনস। নির্বাচনের পর পূর্ণতা পেয়েছে ক্রিকেট বোর্ড। পরিচালকদের সামলাতে হচ্ছে একটি করে ডিপার্টমেন্ট। এরপরও নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা না করার কারণ কি হতে পারে? ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে জানতে চাওয়া হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি। হয়তো সিরিজ শুরুর 4-5 দিন আগে জানা যাবে নতুন ক্যাপ্টেনের নাম। নতুন অধিনায়কের শর্ট লিস্টের ওপরের দিকেই থাকার কথা লিটন দাসের নাম। মুমিনুল হক আগেই জানিয়েছেন তিনি আবার নেতৃত্ব নিতে আগ্রহী নন। নতুন মুখ, নতুন নেতৃত্ব আসলেও সেই পুরনো ফর্মুলায় চলছে ক্রিকেট বোর্ড। বিশ্বের অন্য ক্রিকেট খেলুড়ে দেশগুলো থেকে দেখেও যেন শেখার কিছু নেই। কমাস আগে ইংল্যান্ড সফরে যাবার 1 মাস আগেই ভারত ঘোষণা করে নতুন অধিনায়কের নাম। শুভমান গিল সময় পেয়েছিলেন নিজের মতো পরিকল্পনা করার, কিন্তু বাংলাদেশের ক্রিকেটে এ যেন এক অলীক চাওয়া। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঘরোয়া ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসছে বিদ্রোহী ক্লাবগুলো। বরং নভেম্বরে প্রথম বিভাগ ক্রিকেট দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার। বুধবার ক্লাবগুলোর সঙ্গে সফলভাবে আলোচনা শেষ করেছে সিসিডিএম। অংশগ্রহণ ফি বাড়ানো হচ্ছে 50%। বাড়বে অন্যান্য সুযোগ সুবিধাও। প্রিমিয়ার লিগও সফলভাবে আয়োজনে আত্মবিশ্বাসী সিসিডিএম। ইলেকশনে লাস্ট মিনিটে পল্টি হয়ে গেল, এটা হয়ে গেল। এবার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। নির্বাচনের মতো তামিম ইকবালের ক্রিকেট বয়কটের ডাকটাও ভেস্তে গেল। ঢাকার বিদ্রোহী ক্লাবগুলোর রক্তচক্ষু উপেক্ষা করেই মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। বুধবার সিসিডিএমের বৈঠকে সম্মতি দিয়েছে প্রথম বিভাগের 17টি ক্লাব। নভেম্বরে শুরু হচ্ছে এবারের মৌসুম। চূড়ান্ত হয়ে গেছে ভেন্যুও। এবার 5 ভেন্যুতে, তবে সামনের মৌসুমে অন্তত 60টি মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে। তো সোফার ভালো নিউজ হলো, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার। তারা এই বছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেব। ক্লাবগুলোর অংশগ্রহণ ফি বাড়ানো হবে প্রায় 50%। আগের 9 লাখ থেকে অংশগ্রহণকারী ক্লাবগুলো পাবে 13.5 লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে 8 লাখ। টেবিলের তলানিতে থাকলেও পাওয়া যাবে 2 লাখ। জার্সি বাবদ 2.5 লাখ আর ম্যাচ প্রতি ট্রাভেল অ্যালাওয়েন্স বাবদ 12,000 টাকা পাবে ক্লাবগুলো। অর্থাৎ প্রথম বিভাগ ক্রিকেটে অংশগ্রহণ করা প্রতিটা ক্লাব পাচ্ছে অন্তত 18 থেকে 20 লাখ টাকা। চ্যাম্পিয়ন আর রানার্স আপ দলের জন্য অঙ্কটা 25-এরও বেশি। মূলত আর্থিক এই প্রস্তাবই বয়কটের সিদ্ধান্ত থেকে সরিয়ে এনেছে ক্লাবগুলোকে। বরফ গলছে বিদ্রোহী ক্লাবগুলোর সাথেও। ঢাকা প্রিমিয়ার লিগ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসেছে আবাহনী, রূপগঞ্জের মতো বড় ক্লাবগুলো। মোহামেডানেরও বড় একটা অংশ চায় লিগ খেলতে। ভবিষ্যতে ক্রিকেটারদের জিম্মি করে ঢাকার ক্লাবগুলোর আধিপত্য কমানোর চিন্তাও চলছে সিসিডিএমে। কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে। ফাইন্যান্সিয়াল যেমন চেঞ্জ করবে, আমরা অর্গানাইজারদের ব্যাপারেও কিছু ডিসিশনে আসছি। আমরা এটা অচিরেই আমরা অনলি শর্ট টাইমের মধ্যে ইনশাআল্লাহ আপনারা জেনে যাবেন। প্রথম বিভাগ দিয়ে শুরু, এরপর ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় বিভাগ। প্রথম বিভাগে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের জন্য নিচের স্তরে সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবলের খবর জানাবো। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে মিশনে কুয়েত পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করল বসুন্ধরা কিংস। টানা 6 বারের মতো এই টুর্নামেন্টে অংশ নিয়ে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বুনছে দলটা। কুয়েতের আর্টিফিশিয়াল টার্ফ আর সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হচ্ছে না। জাতীয় দলের ফুটবলার ও বিদেশি বেশ কয়েকজন ফুটবলার থাকায় শক্তিশালী দল নিয়ে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ জয়ের লক্ষ্য কোচ মারিও গোমেজের। চ্যালেঞ্জ কাপের বিগ মিশন দেশের ফুটবলের জায়ান্ট বসুন্ধরা কিংসের। একমাত্র ক্লাব হিসেবে টানা 6 বার এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে দলটা। গ্রুপ পর্বের বাধা পেরোতে এবার বদ্ধপরিকর কিংস।
টুর্নামেন্টে বাংলাদেশ থেকে একমাত্র দল বসুন্ধরা। গ্রুপ স্টেজে লড়াইয়ে মাঠে নামতে ইতিমধ্যেই কুয়েতে পৌঁছেছে দেশের ফুটবলের অন্যতম সফল ক্লাবটা। এবারের মিশনে বসুন্ধরার সামনে 3টি ম্যাচ। চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস পড়েছে বি গ্রুপে। সেখানে কিংসের প্রতিপক্ষ স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি 2 দল হলো ওমানের ক্লাব আল সিফ ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। 25 অক্টোবর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আল সিফ, 28 অক্টোবর আল আনসার ও 31 অক্টোবর আল কুয়েতের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কুয়েতে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে বসুন্ধরা জায়ান্টরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয়নি দলের। তাই এবার গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচ জয়ের প্রত্যাশা দলের। এর আগে আমরা কুয়েতে এসেছি, কাতার এসেছি, কারণ সিমিলার ওয়েদার। তো এই জায়গায় আসলে 1-2 দিন আপনার প্র্যাকটিস করলে অ্যাডজাস্ট হয়ে যায়। ট্রেনিং সেশন আছে আপনার 25 তারিখের খেলার আগে। তো ডেফিনেটলি আমরা অ্যাডজাস্টমেন্ট আমাদের হয়ে যাবে এবং আমরা আশা রাখি যে আসলে এই প্রবলেমটা হবে না। এবার আমাদের টার্গেট হলো যেহেতু আপনার 3টা অনেক বড় বড় দল, আমরা এই জায়গায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য আসছি। আমাদের ক্লাবেরও 2টা ফিল্ড আছে, ভালো ফিল্ড, আমাদের হোম ফিল্ড এবং প্র্যাকটিস গ্রাউন্ড অনেক সুন্দর গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ডগুলো একটু আলাদা, কিন্তু ওরকম ভাবে আমাদের সমস্যা হবে না। দলের 7টা ফরেন প্লেয়ার আছে এবং আমাদের লোকাল ন্যাশনাল জাতীয় দলের প্লেয়ার আছে। সব মিলে আমাদের টিমটা অনেক আগের থেকে শক্তিশালী। তো আমরা চেষ্টা করব এবার এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে ফেরার। এদিকে বিগ মিশনের আগে দল নিয়ে আত্মবিশ্বাসী অভিজ্ঞ কোচ মারিও গোমেজ। জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার রাকিব, তপু, ফাহিমদের সঙ্গে আছে বিদেশিরাও। দলীয় শক্তি বাড়াতে ফোর্টিস এফসি থেকেও ধার নিয়েছে 2 গাম্বিয়ান খেলোয়াড় ওমর বাবু ও ইসা জেল্লু এবং নাইজেরিয়ান তারকা ওকাফুরকে। শক্তিশালী দল গড়ায় জয়ের ব্যাপারে বদ্ধপরিকর কোচ। দল নিয়ে আমি বেশ আত্মবিশ্বাসী। এই দলে জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার আছে, বিদেশিরাও আছে। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ একটি দল। এখানের কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে না। বাংলাদেশি সমর্থকদের জন্য হলেও আমরা সবগুলো ম্যাচ জিততে চাই। কুয়েতে বসবাসরত বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা আশা করছে বসুন্ধরা কিংস এবারের চ্যালেঞ্জ লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে জয়ের মুকুট পড়বে এবং বাংলাদেশের ফুটবলের গৌরব আরো উজ্জ্বল করবে। কুয়েত থেকে মঈন সুমন, সময় সংবাদ। এবারে দেশের নারী ফুটবলের খবর। এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতি সারতে থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই মিশনে বড় চ্যালেঞ্জ ভুটান লিগে খেলা 9 ফুটবলারের সঙ্গে দলের বাকিদের মানিয়ে নেয়া। প্রথম দিনের অনুশীলনে ভুটান লিগ থেকে আসা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের মাঠে বোঝাপড়া বাড়ানোর দিকেই নজর ছিল কোচ পিটার বাটলারের। স্কোয়াডের সবাই ফিট থাকায় থাইল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা বাংলাদেশের। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে লাল সবুজের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ, যার অন্যতম দলের বড় একটি অংশ একসঙ্গে অনুশীলন করতে না পারা। ভুটানের ঘরোয়া লিগে খেলছেন সিনিয়র বেশ কয়েকজন ফুটবলার। ভুটানের লিগ খেলায় ঋতুপর্ণা, মনিকা, রূপনারা বছরের বেশিরভাগ সময়ই থেকেছেন ক্যাম্পের বাইরে। তাই প্রশ্ন উঠছে, আফিদা, ঋতু, উমেহলাদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবেন সিনিয়র ক্যাম্পেইনাররা। সম্প্রতি ভুটান লিগে দারুণ পারফর্ম করেছেন ঋতুপর্ণা, মনিকারা। পারো এফসির হয়ে 8 ম্যাচে করেছেন 13 গোল, যার মধ্যে 1 ম্যাচে আছে 4 গোল আর অন্য 1 ম্যাচে একাই 6 বার বল জালে জড়িয়েছেন। তবে ভুটানের লিগে খেলা নিয়ে এর আগেও সমালোচনা করেছেন কোচ পিটার বাটলার। অপেক্ষাকৃত সহজ এই লিগে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নেই। এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রস্তুতি ম্যাচেও সিনিয়রদের নিয়ে চিন্তার ভাঁজ স্পষ্ট কোচের কপালে। থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের ব্যবধান 51, যদিও তারা এবার জায়গা করে নিতে পারেনি এশিয়ান কাপের মূল পর্বে। অস্ট্রেলিয়া মিশনের আগে 21 দিনের লম্বা ক্যাম্পে সন্তুষ্ট কোচ পিটার বাটলার, যেখানে তিনি পাননি ঋতু, মনিকা সহ 9 জনকে। দেশে একদিন পুরো দল নিয়ে অনুশীলনের পর এবার থাইল্যান্ডে পৌঁছে প্রথমবারের মতো অনুশীলনে পুরো দল। বাড়তি নজর ছিল ভুটান লিগে খেলা সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের বোঝাপড়া বাড়ানোতে। ফিফা উইন্ডোতে ম্যাচ 2টি হওয়ায় র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকছে বাংলাদেশের। দলের সবাই ফিট থাকায় থাইল্যান্ডের বিপক্ষে জয়ের প্রত্যাশা লাল সবুজ বাহিনীর। থাইল্যান্ডে আসার পর প্রথম দিনের মতন ট্রেনিং, যারা ভুটানে ছিল তাদের আজকে ফুল টিমের সাথে দ্বিতীয় অনুশীলন। দলের সবাই ভালো আছে, সুস্থ আছে। থাইল্যান্ডের সাথে ভালো একটা ম্যাচ দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। 2টা ম্যাচই থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা শুরুটা ভালো করতে যাচ্ছি। যেহেতু আমাদের দিক থেকে অনেকটা র্যাঙ্কিং ধাপে এগিয়ে আছে, আমরাও চেষ্টা করব যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি যেন আমাদেরটা যত আরো কমিয়ে আনা যায় সেটা আমরা চেষ্টা করব। আগামী 24 অক্টোবর প্রথম ও 27 অক্টোবর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ।
আবারও বাংলাদেশ উইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর জানাবো। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই মুহূর্তে মিরপুরে হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, 3 ম্যাচ সিরিজে প্রথম 2 ম্যাচ শেষে 1-1 সমতা। শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ এবং বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশের ওয়ানডে দল দীর্ঘদিন ধরে আসলে ছন্দে নেই। লাস্ট আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে এবং এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে এই ওয়েস্ট ইন্ডিজ দলকে, এমনটাই প্রত্যাশা করা হচ্ছিল। উইকেটটাও ঠিক নিজেদের চাওয়া মতোই বানানো হয়েছিল এবং এই ওয়েস্ট ইন্ডিজ দলকে ওয়ানডেতে এখন আর সেইভাবে খুব মানে বড় প্রতিপক্ষ, ভয় ধরানো প্রতিপক্ষ বলা যাবে না। তারপরেও বাংলাদেশ দল হোমে সবকিছু ফেভারে থাকার পরেও লাস্ট ম্যাচটা সুপার ওভারে মাত্র 11 রান টার্গেট ছিল, সেটা করতে পারেনি এবং সেখানেও বাংলাদেশ দল একটি নো বল এবং 2টি ওয়াইড পেয়েছিল। এত কিছু ফেভারে থাকার পরেও বাংলাদেশ আসলে গত ম্যাচটায় হেরে যায় এবং শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট ওয়াশ না করতে পারলেও অন্তত সিরিজ জয়টা এই মুহূর্তে বাংলাদেশ দলের জন্য খুবই দরকার, ওয়ানডে দলের মোমেন্টাম ফেরানোর জন্য, ছন্দে ফেরার জন্য এবং দলের মধ্যে একটা পজিটিভ মাইন্ডসেট আনার জন্য। এবং যদি বলা হয় ক্যাপ্টেন মিরাজের জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ তার নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ সেভাবে সাফল্য পায়নি। এই সিরিজটা যদি জিততে পারেন তাহলে তার ক্যাপ্টেন্সি নিয়ে যে সমালোচনার জায়গাগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুটা লাঘব হবে, একটা মানে পজিটিভ একটা মাইন্ডসেট তিনিও পাবেন। কোচ সালাউদ্দিনের কথা বলতে হয়, সিনিয়র সহকারী কোচ, তিনি যেহেতু বাংলাদেশের ব্যাটিংটারও দেখভাল করেন, ব্যাটিং সাইডটা, ব্যাটিং ইউনিটটা যেহেতু খুব খারাপ করছে, তো তার উপরেও আসলে একটা প্রেশারের জায়গা রয়েছে। শোনা যাচ্ছে যে ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে নিয়োগ দেওয়া হতে পারে, এরকম একটা আলোচনাও রয়েছে। মানে ব্যাটিং সাইডটাকে আসলে নতুনভাবে দেখার চিন্তা ভাবনা করছে ক্রিকেট বোর্ডও। আজ সকালে আমরা দেখেছি যে এতদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে আসলে অস্ট্রেলিয়াতে ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি সকালে আজ ম্যাচ শুরুর আগে তিনি কিন্তু মিরপুর স্টেডিয়ামের পিচ দেখেছেন, যে পিচ নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। কালো মাটির উইকেটের আগেও ছিল, তবে খুবই যত বেশি ক্র্যাক এবং এত স্লো টার্নিং উইকেট, ডিফিকাল্ট উইকেট শুরু থেকেই, সেই বিষয় নিয়ে অনেক সমালোচনা হচ্ছিল যে এত নেগেটিভ অ্যাপ্রোচে কেন খেলা। আর নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুলের কানেও সেগুলো গেছে এবং সেগুলো নিয়ে তিনিও কাজ করেছেন। আজকের সিরিজটি আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক, একটা পজিটিভ স্টার্টই পেয়েছে বাংলাদেশ। আনচেঞ্জড 11 নিয়ে দুই দলই মাঠে নেমেছে, টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সাইফ হাসান এবং সৌম্য সরকার, একটা পজিটিভ স্টার্টই পেয়েছে। দেখা যাক কি হয়। দর্শক যদিও প্রত্যাশা অনুযায়ী দর্শক সংখ্যা আমরা এখানে দেখিনি, যেটা এর আগে দেখা যেত যে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানে মিরপুর স্টেডিয়ামের আশপাশে লোকারণ্য থাকতো, সেই ব্যাপারটি নেই। তবু গুটি কয়েক কিছু দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি, জার্সি বিক্রির বিষয়গুলো রয়েছে, তারা প্রত্যাশা করছেন বাংলাদেশের একটা জয় দেখেই তারা বাড়িতে ফিরবেন। এই ছিল আমার কাছে মিরপুর স্টেডিয়াম থেকে সবশেষ খবর। উইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাকসুম আলম খান।